হাই এভরিওয়ান। আজ থেকে আমাদের নিট 2026 এবং WBJEE 2026 এই দুটোর দিকে নজর রেখে আমরা কেমিস্ট্রির সমস্ত টপিক একেবারে ক্লাস 11-এর বেসিক থেকে শুরু করে ক্লাস 12 একেবারে লাস্ট পর্যন্ত আমরা কভার করব গোটা বছর ধরে, এবং বেশ কিছু ইম্পর্ট্যান্ট এবং ভালো ভালো প্রশ্ন উত্তর আমাদের পরীক্ষার জন্য আমরা কিন্তু রেডি করাবো। আমি ইউটিউবে অ্যানাউন্স করেছিলাম ছোট করে একটা পোস্টের মাধ্যমে, জানি না কতজন তোমরা দেখেছো বা কতজন দেখোনি। তো আজকে সেটা স্টার্ট করব আমরা। আজ প্রথম ক্লাস হবে তোমাদের বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, একেবারে কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার যেটাকে আমরা মোল কনসেপ্ট বলে জানি, সেই মোল কনসেপ্টেরই লেকচার 1 আজকে আমরা করব। তো সকলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, ভিডিওগুলো দেখবে, প্রথম থেকে দেখবে ভালোভাবে, স্কিপ করবে না। ভালো ভালো প্রশ্ন করাবো, কনসেপ্টগুলো রেডি করাবো এবং শর্ট ট্রিকও দেবো কিছু কিছু, যেগুলো পরীক্ষার জন্য উপযোগী হবে। তো প্রথম থেকে ক্লাসের মধ্যে থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা। তো এখানে আমাদের পড়াটা আমরা একেবারে বেসিক লেভেল থেকে শুরু করব এবং আমরা চেষ্টা করব একেবারে ধীরে ধীরে হায়ার লেভেলে ওঠার, অর্থাৎ একেবারে হায়ার লেভেলে আমরা চলে যাব না, আস্তে আস্তে আমরা যাব। তো দেখা যাক, থিওরির মধ্যে প্রথম যে অংশটা আমরা পড়ব, দ্যাট ইজ, তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে লেখা রয়েছে ল অফ কনজারভেশন অফ মাস, অর্থাৎ শক্তির সংরক্ষণ সূত্র। এই শক্তি না, সরি, ভরের সংরক্ষণ সূত্র। দেখো, কেমিস্ট্রির ভাষায় ভরের সংরক্ষণ সূত্র বিষয়টা কি? একটা কেমিক্যাল রিয়াকশন যখন হবে, একটা রাসায়নিক বিক্রিয়া যখন হবে, সেই রাসায়নিক বিক্রিয়াটা চলাকালীন কিন্তু বিক্রিয়ক পদার্থ যেগুলো রয়েছে, অর্থাৎ রিয়াক্ট্যান্ট যেগুলো রয়েছে, তার যে টোটাল মাস সেইটা এবং বিক্রিয়াজাত পদার্থের যে টোটাল মাস সেইটা দুটো কিন্তু পরস্পর সমান হতে হবে, অর্থাৎ ইকুয়াল হতে হবে। এটা হচ্ছে বিক্রিয়াকালীন একটা শর্ত। এইটাকে আমরা বলছি ল অফ কনজারভেশন অফ মাস ইন টার্মস অফ কেমিস্ট্রি। দেখো, এখানে লেখাও রয়েছে, ইন এ কেমিক্যাল রিয়াকশন the mass of reactants consumed, অর্থাৎ যেগুলো রিয়াক্ট্যান্ট, যতগুলো রিয়াক্ট্যান্ট প্রোডাক্টে পরিণত হচ্ছে সেই টোটাল রিয়াক্ট্যান্টটা, অ্যান্ড মাস অফ দ্য প্রোডাক্টস ফর্মড ইজ সেম, অর্থাৎ প্রোডাক্ট যতটা তৈরি হচ্ছে তার যে মাস বা ভর সেটা কিন্তু সেম হবে। দ্যাট ইজ দ্য মাস ইজ কনজার্ভড, অর্থাৎ টোটাল হচ্ছে কনজারভেশন অফ মাস, যেটা এখানে বলা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস বলে। The consequence, এটা conservation of atoms গুলো কনজার্ভ হচ্ছে এর ক্ষেত্রে। This law was put forth by অ্যান্টনি ল্যাভোইসিয়ার, বিজ্ঞানী ল্যাভোইসিয়ার, তিনি এই লটা প্রথম দিয়েছিলেন in 1789। এটা হচ্ছে প্রথম ল। আমাদের কেমিস্ট্রি পড়তে গেলে আমাদেরকে প্রথমে এই লটা জানতেই হবে। তো এখানে একটা এক্সাম্পল যদি আমরা সেট করতে চাই, ধরে নাও C+O2 তৈরি হচ্ছে আমাদের CO2। এই হচ্ছে একটা জেনারেল রিয়াকশন। এইখানে কিভাবে ল অফ কনজারভেশন অফ মাস কাজ করছে সেটা আমরা একটু দেখে নিই। দেখো, কার্বনের অ্যাটমিক মাস আমরা জানি 12, যদি গ্রাম হিসাবে ধরি, মাস যেহেতু তো 12 গ্রাম হিসাবে বললাম, গ্রাম অ্যাটমিক মাস। আর অক্সিজেন, একটা অক্সিজেন হচ্ছে 16, মানে দুটো অক্সিজেন হচ্ছে 2 × 16, দ্যাট ইজ 32 গ্রাম। যদি কার্বন ডাইঅক্সাইডের কথা কল্পনা করি, কার্বনের হচ্ছে 12 প্লাস অক্সিজেন হচ্ছে 16 × 2, দ্যাট ইকুয়ালস টু 44 গ্রাম। অর্থাৎ টোটাল বিক্রিয়াজাত পদার্থের ভর, মাস অফ প্রোডাক্ট, টোটাল বিক্রিয়াজাত পদার্থের ভর, দ্যাট ইকুয়ালস টু 44 গ্রাম। এটা বিক্রিয়াজাত পদার্থ যেহেতু। আর রিয়াক্ট্যান্টের টোটাল ভর, তাহলে মাস অফ রিয়াক্ট্যান্ট সেটা কত হচ্ছে, কার্বন 12 ছিল, অক্সিজেন ছিল 32, টোটাল হলো আমাদের 44 গ্রাম। দেখো, এখানে যেটা বলেছিল ল অফ কনজারভেশন অফ মাস, এ মাস অফ রিয়াক্ট্যান্টস কনজিউমড, কতটা রিয়াক্ট্যান্ট কনজিউম হচ্ছে, টোটাল 44 গ্রাম। প্রোডাক্টেরও কিন্তু মাস কিন্তু দেখো 44 গ্রাম আসছে, অর্থাৎ রিয়াক্ট্যান্টের প্রোডাক্ট দুটোর মাস সেম হচ্ছে। সুতরাং এরকম রিয়াকশন বা বেশিরভাগ রিয়াকশনের ক্ষেত্রেই 99% রিয়াকশনের ক্ষেত্রেই কিন্তু ল অফ কনজারভেশন অফ মাস কিন্তু ফলো হবে। কিছু কিছু রিয়াকশন আছে যেখানে হয় না,
সেগুলো নিয়ে আমাদের ভাবা যাবে না। নন স্টয়চিওমেট্রিক কিছু রিয়াকশন রয়েছে যেগুলোর ক্ষেত্রে হতে চায় না, বাট 99% আমরা বলতে পারি কিন্তু রিয়াকশনের ক্ষেত্রে ল অফ কনজারভেশন অফ মাস কিন্তু সবসময় কাজ করছে। এটা হলো আমাদের ফার্স্ট ল। এগুলো থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন তোমাদের নিট বা ডাব্লিউবিজিতে আসে না, বা জয়েন্ট এন্ট্রান্স মেন্সেও আসে না। এগুলো বেসিক জায়গা, এগুলো ভালো করে আগে পড়তে হবে, তারপর আমরা ধীরে ধীরে অন্য টপিকের দিকে আসতে পারবো। চলো নেক্সট। হ্যাঁ আচ্ছা, ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? হ্যাঁ ঠিক আছে, চলো নেক্সট বলছে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। দ্য রেশিও ইন হুইচ two or more elements combine to form a compound remains fixed independence of the source of the compound। অর্থাৎ বলছে যে দুটো বা তার বেশি এলিমেন্ট যদি একে অপরের সঙ্গে কম্বাইন করে তাহলে তাদের রেশিওগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফিক্সড হবে। ফিক্সড রেশিও, কখনো তারা কিন্তু কোনো ভগ্নাংশের রেশিওতে বা এই ধরনের কি কোনো রেশিওতে কিন্তু থাকবে না। যেমন 2:1 এটা একটা রেশিও হতে পারে, 2:3, 2:5, 1:5 এগুলো একটা রেশিও হতে পারে, কিন্তু 1.5:2.6 এটা কোনো রেশিও নয়। এইটাই বলতে চাইছে এই ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনের ক্ষেত্রে। এটা ফ্রেঞ্চ কেমিস্ট জোসেফ প্রাউস্ট এই লটা সম্পর্কে আইডিয়া দিয়েছিলেন। আমি একটা এক্সাম্পল দিই। ধরে নাও তোমার কাছে দুটো এলিমেন্ট দেওয়া রয়েছে, একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। এই নাইট্রোজেন আর অক্সিজেন মিলে আমরা জানি বিভিন্ন প্রকার এলিমেন্ট তৈরি করতে পারে, কম্পাউন্ড তৈরি করতে পারে। ধরে নিচ্ছি আমি একটা কম্পাউন্ড তৈরি করলো NO, আর একটা কম্পাউন্ড তৈরি করলো NO2, আর একটা করে দিল ও N2O। আমি তিনটে কম্পাউন্ড নিয়ে কাজ করছি সাপোজ, বোঝার সুবিধার্থে। তো NO যেটা, এর যদি মাস রেশিও বের করি, নাইট্রোজেন হচ্ছে আমাদের 14:, অক্সিজেন হচ্ছে 16। এইখানে নাইট্রোজেন 14:, অক্সিজেন হচ্ছে এখানে 32। এইখানে নাইট্রোজেন হচ্ছে 28, অক্সিজেন হচ্ছে 60। যদি একটু সরলীকরণ করা হয় এই রেশিওগুলোকে, তাহলে কি পাবো আমরা? 2 দিয়ে কাটি, 7 দুগুণে 14, 2 দিয়ে 8 দুগুণে 16। ওকে নেক্সট, নাইট্রোজেন 14, 32, 2 দিয়ে 7 দুগুণে 14, 2 দিয়ে 16 দুগুণে 32। ওকে, এখানে কাটো, 4 দিয়ে কাটো, 4 7 28, 4 4 16। প্রত্যেক কটায় দেখো একটা ফিক্সড রেশিও মেনটেন হচ্ছে, 7:8, 7:16, 7:4। আবার এইভাবে রেশিওটাকে আমরা যদি না ভাবি, আমরা যদি মনে করি যে কতগুলো এলিমেন্ট আছে সেই রেশিও দেখবো, তাহলে এখানে নাইট্রোজেন কটা রয়েছে? একটা রয়েছে। অক্সিজেন কটা রয়েছে? একটা রয়েছে। তো দিস ইজ 1:1। যদি NO2-র কথা বলি, নাইট্রোজেন একটা রয়েছে, অক্সিজেন কটা রয়েছে? দুটো, 1:2। যদি N2O-র কথা বলি, তাহলে দিস ইজ 2:1। এরকম ভাবে যদি আমরা রেশিওগুলো দেখি, যদি এলিমেন্টাল রেশিও দেখি, সেটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যারই অনুপাত সবসময়। কখনো কিন্তু এমন নয় যে ভুলভাল কোনো কি বলবো, কোনো ভগ্নাংশের অনুপাত, এমনটা নয়। কিন্তু সবগুলো কিন্তু আমাদের পূর্ণ সংখ্যার এখানে অনুপাত হিসেবে কাজ করছে। তো এইটা হচ্ছে আমাদের ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। যে এই সমস্ত এই আমাদের ল অফ কনস্ট্যান্ট বা লটাতে আমাদের বলছে যে যে কোনো এলিমেন্টাল যখন আমাদের প্রোডাক্ট তৈরি হবে তখন কিন্তু তারা কনস্ট্যান্ট প্রপোর্শন মেনটেন করবে, তারা কখনো অন্যদিকে চলে যাবে না, ভগ্নাংশের দিকে যাবে না বা এই ধরনের কোনো কিছু করবে না। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল। থার্ড ল এর দিকে আমরা এবার একটু চলে আসি। ল অফ মাল্টিপল প্রপোর্শন। কিছু কিছু এলিমেন্টের এরকম টেন্ডেন্সি থাকে যারা মাল্টিপল প্রপোর্শন তৈরি করতে পারে। যেমন আগেরটাই আমরা দেখলাম, দেখো একটা এলিমেন্ট নাইট্রোজেন, সে যখন প্রপোর্শন তৈরি করছে, যদি মাসের প্রপোর্শনটার দিকে তাকায়, দেখো প্রত্যেক কটাতেই 7, কিন্তু একটা কনস্ট্যান্ট প্রপোর্শন মেনটেন করছে। এখানেও দেখো 8, 16, 4, এটাও কিন্তু একটা কনস্ট্যান্ট প্রপোর্শন, সবকটায় 4 দিয়ে ডিভিজিবল। ভালো করে লক্ষ্য করলে এটা 2, এটা 4, এটা 1 হয়ে যাবে যদি আমি এটাকে রেশিও মেনটেন করতে চাই। কিন্তু কিছু কিছু এলিমেন্ট আছে, যেমন ধরো কার্বন আর অক্সিজেন, এরা মিলে আমরা জানি জেনারেল দুরকম কম্পাউন্ড তৈরি করে। একটা হচ্ছে কার্বন মনোক্সাইড, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2। কার্বন মনোক্সাইডের কথা যদি আমি বলি,
কার্বনের হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16। এটাই হচ্ছে আমাদের 12:32। এটা যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 3 4 12, 4 দিয়ে 4 4 16, 4 দিয়ে 3 4 12, 4 দিয়ে 4 8 32। এইখানে যেটা বলা ছিল যে আমি নাইট্রোজেন আর অক্সিজেনের যখনই এলিমেন্টাল প্রপোর্শন বের করবো, নাইট্রোজেন 7 গ্রামই আমাকে নিতে হবে, তার বেশি আমি নিতে পারবো না যদি আমি প্রথম দুটোর কথা ভাবি। পরেরটা নিলে আবার বেশি হবে, N2 ওর সঙ্গে N2O2, N2O5, N2O3 এরকম রেশিও আমরা মেনটেন করতে পারবো। কিন্তু পরবর্তীটার ক্ষেত্রে যদি আমি এরকম রিয়াকশনের কথা কল্পনা করতে চাই, আমি কখনো এরকম লিখে থাকি না, পরীক্ষাতে লিখি না, দেখবে C+O মানে CO, এরকম কোনো রিয়াকশন কিন্তু হয় না। কিন্তু এটা লেখা হয় C+O2 মিনস CO2, এটা কিন্তু লেখা হয়। অর্থাৎ 1 মোল কার্বন এবং 1 মোল অক্সিজেন মিলে 1 মোল CO2 তৈরি করছে। কিন্তু এইটা কখনো হয় না যে 1 মোল কার্বন আর একটা এলিমেন্টাল অক্সিজেন মিলে CO তৈরি করছে। সুতরাং এই প্রপোর্শন কখনো যাবে না, এই প্রপোর্শনটা যাবে। যদি আমি কার্বন মনোক্সাইড তৈরি করতে চাই, তাহলে আমাকে কিন্তু রিয়াকশনটা এইরকম লিখতে হবে, C+12O2 দ্যাট ইজ CO। তার মানে এটা 1 আর এটা হয়ে গেল কি আমাদের হাফ। সুতরাং প্রপোর্শনালিটি দেখো, এখানে যদি 1:1 হয়, এইখানে হয়ে যাবে 1:half। তো এখানে মাল্টিপল প্রপোর্শন কাজ হচ্ছে, এখানে একটা প্রপোর্শন নিয়ে কাজ হচ্ছে না। কার্বনটা হয়তো সেম আছে, বাট অক্সিজেনের প্রপোর্শন কিন্তু পাল্টে যাচ্ছে। আশা করি বোঝা যাচ্ছে, অক্সিজেনের প্রপোর্শন পাল্টে যাচ্ছে। তো দিস লজ ওয়াজ প্রপোজড বাই ডাল্টন ইন 1803। ডাল্টন প্রথম এই লটা কিন্তু প্রপোজ করেছিলেন। তো এই গেল আমাদের 3টে ল। এইবার যেটা ল, যেটা আমাদেরকে পড়তে হবে, এটা না পড়লে আমাদের মূল কনসেপ্ট পড়াটাই বেকার হয়ে যাবে, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো ল, যেখান থেকে অরিজিনাল মোলের ধারণাটা আসছিল। দেখো, এখান থেকে আমাদেরকে অরিজিনাল ভালো করে বুঝতে হবে, আগে জায়গাগুলো আমরা জাস্ট একটা ছোট্ট কনসেপ্ট নেওয়ার জন্য পড়বো। অ্যাভোগাড্রো ল কি বলছে, যে ফিক্সড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, ফিক্সড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এইটা যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে সেম অ্যামাউন্ট of any gaseous substance, same amount of any gaseous substance or any substance, মানে সেটা গ্যাস হতে পারে, সলিড হতে পারে, লিকুইড হতে পারে, any substance contains same number of molecules or ions or atoms, বা স্পেসিফিক্যালি বলবো আমরা particles. Same amount of any gaseous or any substance contains same number of molecules or ions or atoms. যদি মলিকুল হয় তাহলে মলিকুল, আয়ন হলে আয়ন, অ্যাটম হলে অ্যাটম, অর্থাৎ জেনারেল পার্টিকেল আমরা বলতে পারি। ধরে নাও সেম অ্যামাউন্ট নয়, সরি, এটা জায়গাটা একটু গন্ডগোল হয়ে গেছে, এটা সেম অ্যামাউন্ট হবে না, one mole of any gaseous substance or any substance contains same number of molecules, মানে 1 মোল সকল গ্যাসের অণুর সংখ্যা সমান। 1 মোল হতে পারে, 2 মোল হতে পারে, যাই হোক না কেন। ধরে নাও তোমার সামনে দিয়েছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড, 1 মোল NO নাইট্রিক অক্সাইড, 1
অক্সিজেন 1 মোল Na প্লাস আয়ন এরকম দিয়ে দিয়েছে, দিয়ে জিজ্ঞাসা করছে প্রত্যেকটার মধ্যে কোনটাতে নাম্বার অফ পার্টিকেলস বা নাম্বার অফ আয়নস বা নাম্বার অফ অ্যাটমস বা মলিকুলস সেম হবে। দেখো, নাম্বার অফ মলিকুলস যদি আমি কথা বলি, এইটার ক্ষেত্রে যদি ধরে নিই আমি n নাম্বার অফ মলিকুলস রয়েছে, এইটার ক্ষেত্রেও থাকবে n নাম্বার অফ মলিকুলস। কারণ কি, আমি টেম্পারেচার আর প্রেসারকে আমি এখানে ফিক্সড করে দিয়েছি। যদি টেম্পারেচার আর প্রেসার ফিক্সড থাকে তাহলে প্রত্যেক কটার 1 মোল সাবস্টেন্সের মধ্যে সেম নাম্বার অফ মলিকুলস কিন্তু আমরা পেয়ে যাব। 1 মোল এনর মধ্যেও আমরা দেখতে পাবো n নাম্বার অফ মলিকুলস আছে, এটার ক্ষেত্রেও দেখতে পাবো n নাম্বার অফ মলিকুলস রয়েছে। এইটা যেহেতু আয়ন, তো আমি এখানে n নাম্বার অফ আয়নস বলতে পারবো। অর্থাৎ নাম্বার অফ আয়নস বলো নাম্বার অফ মলিকুলস বলো, দুটোর ক্ষেত্রে সেম। অ্যাটম বললে তখন আবার অন্য গল্প আসবে এক্ষেত্রে। যদি আমি শুধু অ্যাটমের কথা বলি তাহলে অ্যাটম, যদি আমি মলিকুলের মধ্যে অ্যাটমের কথা বলি তখন আবার একটু গল্পটা অন্যরকম। সেটা আমরা কোয়েশ্চেন করাবো তখন বোঝাবো, বা আমরা যখন থিওরি আরো ডিটেলসে যাবো তখন বোঝাবো, আজ কি বোঝাবো। তো এই হচ্ছে বেসিক জিনিসটা, যে অ্যাভোগাড্রো ল এটাই বলতে চাইছে। এবং অ্যাভোগাড্রো ল থেকে যে জিনিসটা আরো আমরা পাই সেটা হচ্ছে যে 1 mole any substance contains Avogadro number of particles। 1 মোল যে কোনো সাবস্টেন্সের মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেলস থাকে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার অ্যাভোগাড্রো নাম্বারটা কি? এই অ্যাভোগাড্রো নাম্বার জিনিসটা কি? অ্যাভোগাড্রো নাম্বার এটা একটা স্পেসিফিক নাম্বার, ওকে। এটা একটা স্পেসিফিক নাম্বার, অর্থাৎ এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা কখনো চেঞ্জ করা যায় না। 1 মোল যে কোনো সাবস্টেন্সে ওই নাম্বারটা কিন্তু থাকবেই। অর্থাৎ এটাকে আমরা NA দিয়ে লিখে থাকি অ্যাভোগাড্রো নাম্বারকে, কোথাও কোথাও ক্যাপিটাল Nও লেখা থাকে শুধুমাত্র। তো A মিনস অ্যাভোগাড্রো, এই জন্য আমরা NA ইউজ করব। NA এটার ভ্যালু হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এটা মনে রাখতে হবে, 6.023 ইন্টু 10⁻23, দিস ইজ কল্ড অ্যাভোগাড্রো নাম্বার। তো 1 মোল যে কোনো সাবস্টেন্সের মধ্যে নাম্বার অফ পার্টিকেলস যদি আমাকে জিজ্ঞাসা করে, সেটা 1 মোল Na প্লাস আয়ন হতে পারে, 1 মোল যে কোনো এলিমেন্ট হতে পারে, তার মধ্যে নাম্বার অফ পার্টিকেলস যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা বলে দেবো কিন্তু চোখ বুঝে, দ্যাট ইজ অ্যাভোগাড্রো নাম্বার। ভিডিওটা পজ করে তোমরা এগুলো পুরো নোটস করে নেবে খাতার মধ্যে। চলো নেক্সট। একটা কোয়েশ্চেন দেখা যাক। বলছে if two moles of NO contains 2Na number of NO molecules, then what will be the number of molecules in 4 moles of CO2? এখানে অপশন এ দেওয়া হচ্ছে 4/3 Na, অপশন বি দেওয়া হচ্ছে
2Na, অপশন সি দেওয়া হচ্ছে 4Na, আর অপশন ডি দেওয়া হচ্ছে 2/3Na। প্রশ্নটা ভালো করে তোমরা দেখো। বলছে if 2 moles of NO contains 2Na number of molecules, then what will be the number of molecules in 4 moles of CO2? অর্থাৎ 2 মোল NO তোমার কাছে দেওয়া রয়েছে, তার মধ্যে 2Na নাম্বার অফ মলিকুল যদি থাকে, তাহলে 4 মোল CO2-র মধ্যে কতগুলো মলিকুল থাকবে। আমরা অ্যাভোগাড্রো ল থেকে এক্ষুনি শিখলাম, অ্যাভোগাড্রো ল থেকে এক্ষুনি আমরা দেখলাম যে 2 মোল NO এর মধ্যে যদি 2Na মলিকুল থেকে থাকে, 2Na মলিকুল থেকে থাকে, যেটা প্রশ্নতে বলে দেওয়া রয়েছে, তার মানে 2 মোলস CO2-তেও 2Na মলিকুল রয়েছে, 2 মোল CO2-তেও 2Na মলিকুল রয়েছে। অতএব আমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারি যে 4 মোল CO2-তে obviously 2 into 2Na, that means 4Na number of molecules থাকবে, অর্থাৎ অপশন will be C, অপশন C will be the correct answer। খুব ইজি প্রশ্ন ছিল, একেবারে কোনো রকম কোনো ভয়ের কিছু ছিল না, ইজি ছিল। তো এইভাবে কিন্তু আমরা ডাইরেক্ট কিন্তু ক্যালকুলেশন করে বের করে দিতে পারবো। চলো মিনিট। তো চলো এবার আমরা নেক্সট জায়গায় চলে আসি, যেটা মেইন জায়গা, দ্যাট ইজ মোল কনসেপ্ট। মোল কনসেপ্ট অ্যাকচুয়ালি মোল জিনিসটা কি, মোল কনসেপ্টের মধ্যে প্রথমে সেটা আমাদের কিন্তু জেনে নেওয়া প্রয়োজন। দেখো, এই যে মোল কনসেপ্টের মধ্যে আমরা মোল কথাটা ইউজ করছি না, মোল it is nothing but a number, নাথিং বাট এ নাম্বার। মোল কিন্তু একটা শুধু নাম্বার, এছাড়া আর কিছু নয়। বেসিক্যালি এই নাম্বারটার কাজ কি, এই মোল যে নাম্বারটা, এই নাম্বারটা নিয়ে আমরা করি কি, এটা আমাদের কোয়ান্টিটি অফ সাবস্টেন্স এটা বুঝতে সাহায্য করে। কোয়ান্টিটি অফ সাবস্টেন্স কিন্তু আমাদেরকে বুঝতে সাহায্য করে এই মোল নাম্বার বা মোল। তো এই মোলের কনসেপ্টটাই, কোয়ান্টিটি অফ সাবস্টেন্স, এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? দেখো, বেশিরভাগ সূক্ষ্ম গণনার ক্ষেত্রে আমরা মোল কথাটা ইউজ করে থাকি, ঠিক আছে? এমন কিছু নয় যে কেজিকে আমরা মোলে কনভার্ট করছি, বা কিলোগ্রাম থেকেও অনেক বেশি 10 কেজি 15 কেজি তাকে আমরা মোলে কনভার্ট করবো, এমন নয়। বেশিরভাগ গ্রাম থেকে, বা কেজি বলতে 1 কেজি 2 কেজি, তার বেশি নয়, এরকম জায়গা থেকে আমরা মোলের দিকে আসার চেষ্টা করি। তো অ্যাকচুয়ালি মোল বলতে আরও একটা যদি আমরা ডেফিনেশন এখানে নিয়ে আসতে চাই, বলছে 12C এই কার্বন পরমাণুর, এই অ্যাটমটায় নাম্বার অফ অ্যাটম যতগুলো থাকবে, নাম্বার অফ অ্যাটম যতগুলো আছে, দ্যাট ইজ ইকুয়াল টু 1 মোল। তো 12C এই কার্বন পরমাণুটার মধ্যে নাম্বার অফ অ্যাটম রয়েছে আমাদের অ্যাভোগাড্রো নাম্বার Na, দ্যাট ইজ, লিখে দিচ্ছি আমরা অ্যাভোগাড্রো নাম্বারটা আমি আগে পড়িয়েছি এর আগে, সো এখানে লিখছি না নতুন করে আর। তো সেই অ্যাভোগাড্রো নাম্বারটাই বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে কিন্তু 1 মোল, অর্থাৎ অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস, মলিকুলস অর আয়ন্স যার মধ্যে রয়েছে, যে সাবস্টেন্সের মধ্যে রয়েছে, সেটাই হচ্ছে আমাদের 1 মোল। আবার এই মোলটাকে আরেকটা আঙ্গিকে আমরা ভাগ করতে পারি, এটা দুটো হয়ে গেল, একটা হবে, আরেকটা আঙ্গিকে আমরা ভাগ করতে পারি, সেটা হচ্ছে তার মলিকুলার মাস। মলিকুলার মাস, কোনো একটা মলিকুলের ক্ষেত্রে, এনি মলিকুল,
তার ক্ষেত্রে যা মলিকুলার ওয়েট হবে বা মলিকুলার মাস হবে দ্যাট ইজ ইকুয়াল টু অলওয়েজ 1 মোল। যে কোনো মলিকুলার ক্ষেত্রে মলিকুলার ওয়েট ইজ অলওয়েজ ইকুয়াল টু 1 মোল। সিমিলারলি যদি আমরা অ্যাটমের ক্ষেত্রে বলি দ্যাট ইজ অ্যাটমিক মাস, তাহলে যে কোনো একটা অ্যাটমের ক্ষেত্রে এনি অ্যাটম তার ক্ষেত্রে অ্যাটমিক ওয়েট যেটা হবে দ্যাট ইজ অলওয়েজ ইকুয়াল টু 1 মোল। যদি আমরা আয়নের ক্ষেত্রে বলি আয়নের ক্ষেত্রে যদি বলি আমরা, তাহলে বিষয়টা হবে ফর্মুলা মাস, অর্থাৎ এনি আয়ন তার জন্য ফর্মুলা ওয়েট যেটা হবে দ্যাট ইজ ইকুয়াল টু অলওয়েজ 1 মোল। অর্থাৎ যে কোনো এলিমেন্ট তার ক্ষেত্রে এলিমেন্টাল ওয়েট যেটা আসছে অ্যাটম হতে পারে অ্যাটমিক ওয়েট, যদি মলিকুল হয় দেন মলিকুলার ওয়েট, যদি আয়নস হয় দেন ফর্মুলা ওয়েট। তো এগুলোর ক্ষেত্রে যা যা ভ্যালু আসবে, জেনারেল যা ওয়েটের ভ্যালু আসবে সেটাই হচ্ছে কিন্তু আমাদের 1 মোলের পরিমাপ আমরা বলতে পারি। দ্যাট ইজ অলওয়েজ ইকুয়াল টু 1 মোল, এবং সেই 1 মোল এর মধ্যে আমাদের অ্যাভোগাড্রো নাম্বার অফ কিন্তু পার্টিকেলস থাকবে অলওয়েজ, এ নাম্বার অফ কিন্তু পার্টিকেলস তার মধ্যে থাকবে। এইবার আমি তোমাদেরকে যেটা এখানে শেখাবো সেটা তোমরা ছোটবেলায় শিখেছো, তাও আমি এবার শেখাবো এই জায়গাটায়, সেটা হচ্ছে মলিকুলার ওয়েট ডিটারমিনেশন বা ক্যালকুলেশন বলবো, কারণ এটা না জানলে তো আমরা মলিকুলার ওয়েট ক্যালকুলেশন। তো প্রথমে আমরা একটা টেবিল তৈরি করে নেব, সেই টেবিলের মধ্যে আমরা কিন্তু সেই টেবিলটার মধ্যে কিন্তু আমরা চেষ্টা করব যে কিছু কিছু এলিমেন্ট আমরা দেখব, কিছু কিছু এলিমেন্ট আমরা কিছু কিছু এলিমেন্ট আমরা দেখব, এবং সেই এলিমেন্টের রেসপেক্টে তাদের মলিকুলার ওয়েট কি কি হতে, এই অ্যাটমিক ওয়েট কি সেগুলো আমরা দেখব। অর্থাৎ আমরা এলিমেন্টগুলো দেখব, তার রেসপেক্টে তার অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েট গুলো আমরা দেখব। এখানেও আমরা দেখব কি এলিমেন্ট, তার অ্যাটমিক মাস বা ওয়েট দেখব। ফার্স্ট এলিমেন্ট আমরা এখানে কি নেব? ফার্স্ট এলিমেন্ট যেটা আমাদের এটা ঠিক আসছে না, এক মিনিট, কালোটা দিয়ে করি। ফার্স্ট এলিমেন্ট আমরা যে করব কার্বন। কার্বনের ক্ষেত্রে অ্যাটমিক মাস আমাদেরকে মনে রাখতে হবে 12 আচ্ছা আমি এখানে ডাইরেক্ট ওটা করে দিই, এটা 12। অ্যাটমিক মাসের ইউনিট হচ্ছে AMU, অ্যাটমিক মাস ইউনিট, বা শর্টে শুধু ইউ বলেও লেখা হয় অনেক জায়গায়। নেক্সট হাইড্রোজেন, দ্যাট ইজ অলওয়েজ 1.008 বেসিক্যালি, বাট 1 হিসেবেই ধরা হয় সব জায়গাতে, আমার ক্যালকুলেশনে 1ই দরকার। নাইট্রোজেন, দ্যাট ইজ 14। অক্সিজেন বেশিরভাগ জায়গায় দরকার হবে, দ্যাট ইজ 16। ক্লোরিন 35.5। এছাড়া আমাদের দরকার হবে হচ্ছে ফ্লুরিন, না ফ্লুরিন দরকার হবে না আমাদের, সরি ফ্লুরিন আসবে না। আমাদের যেটা দরকার হবে আর এছাড়াও অনেক জায়গাতে প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে সোডিয়াম, দ্যাট ইজ 23। ম্যাগনেসিয়াম 24, এই জায়গাগুলো দরকার হবে আমাদের। এছাড়াও ফসফরাস দরকার হবে 31, সালফার দরকার হবে 32, আর একটা দরকার হবে ক্লোরিন তো আমরা করিয়ে দিলাম অলরেডি, হ্যাঁ পটাশিয়াম দরকার হবে, দ্যাট ইজ 40। তো এই কটা আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, এই কটা এলিমেন্ট তার অ্যাটমিক মাস, এগুলো কিন্তু আমাদেরকে পুরোপুরিভাবে মাথায় রেখে চলতে হবে।
ঠিক আছে, এই কটা আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। চলো এবার কটা এক্সাম্পলের দিকে আমরা চলে আসবো। নেক্সট স্লাইডে আমরা যাবো, এই স্লাইডে আর লিখবো না। আচ্ছা যদি হ্যাঁ লেখা যেতে পারে, চলো দেখা যাক। মলিকুলার ওয়েট আমরা ক্যালকুলেশন করব। তো আমি কোয়েশ্চেন হিসেবে দিচ্ছি, দেখো ক্যালকুলেট দ্য molecular weight of, question number 1, calculate the molecular weight of H2SO4, number 2 HNO3, number 3 MgSO4, number 4 NaOH, number 5 H2O। এই পাঁচটার জন্য আমরা মলিকুলার ওয়েট ক্যালকুলেশন করা একটু শিখে নিই, দেখে নিই কীভাবে হতে পারে। নাম্বার 1 ফার্স্টে করবো আমরা, দ্যাট ইজ H2SO4। দেখো হাইড্রোজেন দুটো রয়েছে, হাইড্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে 1, তাহলে ফার্স্টে আমরা করবো কি 2 × 1 প্লাস সালফারের অ্যাটমিক মাস হচ্ছে আমাদের 32, সো 32 আচ্ছা 40 প্লাস অক্সিজেন 16 করে, চারটে রয়েছে, 4 16 64, তাহলে টোটাল হলো 2 64 66 আর 32, দ্যাট ইজ 98। সো 98 উইল বি মলিকুলার ওয়েট। দেখো মলিকুলার ওয়েটের কিন্তু কোনো রকম ইউনিট হয় না, মলিকুলার ওয়েট হ্যাজ নো ইউনিট, মলিকুলার ওয়েট হ্যাজ নো ইউনিট, মলিকুলার ওয়েটের কোনো ইউনিট হয় না, বাট গ্রাম molecular weight has unit, কি ইউনিট, দ্যাট ইজ গ্রাম। যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে হবে কি গ্রাম molecular weight, দ্যাট হ্যাজ ইউনিট, দ্যাট ইজ গ্রাম, বাট molecular weight এর স্পেসিফিক কোনো ইউনিট নেই। নাম্বার 2 HNO3, নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে বের করি, নাইট্রিক অ্যাসিড একটা হাইড্রোজেন রয়েছে প্লাস নাইট্রোজেন 14 প্লাস 3 × 16 48 4 52 10 62 1 63। নাম্বার 3 MgSO4, ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের, দেখো ম্যাগনেসিয়াম এখানে বলে দেওয়া হয়েছে 24, সো আমরা লিখবো এখানে 24 প্লাস সালফার হচ্ছে আমাদের 32 প্লাস অক্সিজেন 16 × 4 64 আর 32 হচ্ছে 96, 96 আর 4 100 আর 20, দ্যাট মিনস 120, 120 উইল বি দ্য রাইট আনসার। নাম্বার 4 হচ্ছে আমাদের NaOH, NaOH এর ক্ষেত্রে আমরা সোডিয়াম হচ্ছে 23 প্লাস অক্সিজেন 16 প্লাস হাইড্রোজেন 1, দ্যাট মিনস 40। যদি আমরা 5 নম্বর করি H2O, খুব সোজা 2 × 1 প্লাস অক্সিজেন 16, দ্যাট মিনস 18। তো এই যে গ্রামগুলো আমরা ইউজ করলাম, এই গ্রাম ইউজ না করে আমরা বের করলাম এই যে মলিকুলার ওয়েট, কোনোটা 98, কোনোটা 63, কোনোটা 120, কোনোটা 40, কোনোটা 18, এগুলো প্রত্যেক কটারই পরিমাপ কিন্তু 1 মোল, কারণ এগুলো মলিকুলার ওয়েট বেরিয়ে গেছে। তো মলিকুলার ওয়েট যাই হোক না কেন, যে এলিমেন্টের যে সমস্ত মলিকুলার ক্ষেত্রে যাই আসুক না কেন, দ্যাট ইজ অলওয়েজ 1 মোল। আশা করছি বুঝতে পারছো, এগুলো টোটালটা তোমরা খাতার মধ্যে নোট করে নেবে, ভিডিওটাকে পজ করবে, পজ করে পুরোটা তোমরা কিন্তু নোট করবে। এটা আমি একটু ক্লিয়ারলি লিখে দিই, দ্যাট ইজ 40। ওকে চলো নেক্সট স্লাইডের দিকে আমরা চলে আসি। ওকে এবার যে জায়গাটা আমরা দেখবো সেটা হচ্ছে মলিকুলার ওয়েট ক্যালকুলেশনটা আমরা দেখলাম, এবার আমরা মোল এই বিষয়টা সম্পর্কে আরেকটু গভীরে যাব। যদি অ্যাটমিক ওয়েটের কথা বলি, এই কার্বনের ক্ষেত্রে যদি আমরা অ্যাটমিক ওয়েট বলি, দ্যাট ইজ 12 AMU, এই 12 AMU মানেও কিন্তু সেটা 1 মোল। যদি অক্সিজেনের কথা বলি, তার অ্যাটমিক ওয়েট হচ্ছে 16 AMU, দ্যাট ইজ অলওয়েজ কিন্তু 1 মোল। অর্থাৎ অ্যাটমের ক্ষেত্রে অ্যাটমিক ওয়েট, মলিকুলার ক্ষেত্রে মলিকুলার ওয়েট, দ্যাট ইজ অলওয়েজ 1 মোল।
এবার সেটাকে মাল্টিপল করে দিতে পারে। যদি n ইন্টু 12 মানে 2 ইন্টু 12 দেয় তাহলে 2 মোল, 2 ইন্টু 16 দেয় তাহলে 2 মোল, 3 ইন্টু 16 দেয় তাহলে 3 মোল। এরকম ভাবে অক্সিজেনের ক্ষেত্রে, অন্যান্য এলিমেন্টের ক্ষেত্রেও তাই, সেম ভাবেই কিন্তু আমরা ক্যালকুলেশন করব। এবার এই মোল ক্যালকুলেশনের আরো একটা উপায় রয়েছে। যদি তোমাকে কোনো একটা ওয়েট বলে দেয়, সাপোজ কোনো একটা ওয়েট, সেখান থেকেও কিন্তু আমরা মোল কিন্তু ক্যালকুলেশন করতে পারবো। তাহলে মোল নাম্বার বা কতটা মোল, দ্যাট ইজ অলওয়েজ ইকুয়াল টু ওয়েট গিভেন, কতটা ওয়েট তোমাকে গিভেন করে রেখেছে বলে দিয়েছে, ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট। অর্থাৎ বেসিক্যালি তোমাকে মলিকুলার ওয়েট কিন্তু বের করতেই হবে, মলিকুলার ওয়েট তোমাকে বের করতেই হবে। তুমি যদি গিভেন ওয়েটের সঙ্গেও ক্যালকুলেট করতে যাও তো তোমাকে মলিকুলার ওয়েট কিন্তু বের করতেই হবে। সাপোজ তোমার চোখের সামনে দিল যে 15 গ্রাম ফসফরাস ইকুয়াল টু এক্স মোল, তাহলে এক্স ইকুয়ালস টু কত, এরকম প্রশ্ন দিল তোমাকে, এক্স মোল বলে দিল, তখন তুমি কি করে সলভ করবে জিনিসটা? দেখো তখন সলভ করার জন্য আমরা এই ফর্মুলাটাকে ইউজ করব। তো এক্স ইকুয়ালস টু ওয়েট গিভেন কত 15, আর ফসফরাসের কত ওয়েট আমরা জানি 31 মলিকুলার ওয়েট, সো এত মোল 15/31 মোল। এটাকে সলভ করে যা আসবে, আমি আর সলভের দিকে যাচ্ছি না, বা 0.52 এরকম মতো আসবে, যাই হোক সেদিকে আমি আর যাচ্ছি না। এরকম ভাবে আমরা সলভ করতে পারবো মোল। এটাকে শর্টে আমরা যদি ফর্মুলার আকারে লিখি, দ্যাট ইজ W/M, আর মোল নাম্বার এটাকে লেখা হয়ে থাকে N হিসাবে, মোল নাম্বারকে লেখা হয় N হিসেবে। তো N ইকুয়ালস টু আমরা ফর্মুলা পেয়ে যাবো ওয়েট বাই মলিকুলার মাস, W/M, N ইকুয়ালস টু W/M। তো হ্যাঁ, এটা হলো আমাদের একটা ছোট্ট জায়গা বোঝার মতো। ওকে, তো আজকের ক্লাসটা মোটামুটি ভাবে এই পর্যন্ত আমি রাখবো, এর বেশি আমি যাবো না, কারণ আজকে একেবারে ইন্ট্রোডাক্টরি ক্লাস, খুব ছোট্ট ক্লাস করালাম, আজ একটা 9টা মতো স্লাইড আছে করালাম। তোমরা এগুলো নোটস করে নেবে খাতার মধ্যে, কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই টোটাল যে নিট 2026 বা WBGE 2026-এর উপর নজর রেখে আমি যে ক্লাসগুলো করাবো, এগুলো টোটাল 1 বছর চলবে তোমাদের, এবং ভালো ভালো প্রশ্ন উত্তর আমি করাবো। তো অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে, যেটা আমি প্রথমে বলেছি, আবারও বলছি, তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, ভিউটা একটু বাড়ানোর চেষ্টা করো, ওয়াচ টাইমটা বাড়িও একটু আমার, কারণ এগুলো তোমরা স্কিপ করে দেখবে না, এগুলো স্কিপ করে দেখলে তোমাদেরই বুঝতে অসুবিধা হবে, তাতে আমার ওয়াচ টাইম বাড়বে না বাড়বে আমি জানি না কি হবে, বাট তোমাদেরই বুঝতে অসুবিধা হবে। তো যাই হোক, তোমরা বুদ্ধিমান, তোমরা সকলেই জানো কি করতে হবে। তো অবশ্যই ভালো লাগলে একটু লাইক করে দিও। ভালো থেকো সকলে, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।